হ্যালো এভরিওয়ান। আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের 94 নম্বর যে পেজ, সেই পেজের শর্ট প্রশ্নগুলো নিয়ে, অর্থাৎ এমসিকিউ, সত্য মিথ্যা এবং শূন্যস্থান পূরণ, এগুলো নিয়ে আলোচনা করব। আজকে ক্যালকুলেশনগুলো অন্যভাবে করব। আমরা গত দুটো ভিডিওতে বলে দিয়েছিলাম যে কিভাবে শর্ট প্রশ্নগুলো করলে সহজে কম সময়ে করা যাবে, সময় বাঁচানো যাবে, বেশি লিখতে হবে না। আমাদের শর্ট প্রশ্নতে বেশি লেখার প্রয়োজনও নেই, শুধু উত্তরটা নিয়ে আমাদের কাজ। তো সেইভাবে তোমরা করবে। অলরেডি বলে দিয়েছি, যদি কেউ না দেখে থাকো ভিডিওগুলো দেখবে তাহলে বুঝতে পারবে। একদিকে রাফ করে একদিকে পূর্ণ বাক্যে উত্তরটা লিখতে হবে। আজ থেকে যে ভিডিওগুলো করব সেই ভিডিওগুলোতে কিন্তু আমরা ওইভাবে করব না, কারণ না করার উদ্দেশ্য একটাই, যাতে ভিডিওটা একটু ছোট করা যায়। তার জন্য প্রশ্নগুলো বোর্ডে লিখে নিয়েছি, এবং যাদের কাছে এবিটিএ টেস্ট পেপারটা নেই তাদের সুবিধা হবে কি, প্রশ্নটা তারা দেখতে পাবে। আমি পড়ে পড়ে প্রশ্নটা বলে দিচ্ছিলাম, তারপরে সমাধান করছিলাম, ফলে যাদের কাছে টেস্ট পেপারটা নেই তাদের কাছে প্রবলেম হচ্ছে। সেই জন্য বোর্ডে প্রশ্ন লেখা আছে, এবং পরপর আমি সমাধান করে উত্তর কি হবে, কিভাবে সমাধান হবে সেগুলো বলে দেবো। যেখানে ডিটেলস বলার দরকার আছে ডিটেলস বলবো, যেখানে শুধু উত্তরটা বললেই তোমরা বুঝতে পারবে সেখানে শুধু উত্তরটাই বলবো। ঠিক আছে? তো তোমরা আগের ভিডিওগুলো দেখে নেবে, সেইভাবে তোমরা পরীক্ষাতে উত্তর করবে। এবার তোমাদের যদি মনে হয় ওই পদ্ধতির চেয়ে ডাইরেক্ট ক্যালকুলেশন করে উত্তর লিখবে, সেটাও তোমরা লিখতে পারো। ওটা বলেছি আমি, বা করেছি এই জন্যই, যাতে তোমাদের কিছুটা সময় বাঁচে, কিছুটা হলেও সময় বাঁচে। এবং অনেকের ক্ষেত্রে লেখার অনেক প্রবলেম হয়, লিখতে গিয়ে অনেক সমস্যা হয়, তাহলে সেই সমস্যাটাও এড়ানো যাবে, সময়টাও বাঁচানো যাবে। সেই জন্য এভাবে করলে ভালো হয়, রাফে মোটামুটি একটা ক্যালকুলেশন করে নিয়ে উত্তরটা লিখে দেওয়া। যাই হোক, আমরা আজকে ভিডিওটা শুরু করি, বেশি কথা বাড়াবো না আর। প্রথম যে প্রশ্নটা আছে আমাদের, এটা হচ্ছে এবিটিএ টেস্ট পেপারের 94 নম্বর পেজের প্রশ্ন। কি বলা আছে না, নির্দিষ্ট সুদের হার এবং নির্দিষ্ট সময়ে টাকা জমানোর ক্ষেত্রে কোনটি বেশি লাভজনক? যদি সময় নির্দিষ্ট থাকে এবং সুদের পরিমাণটাও, মানে সুদের হারটাও যদি নির্দিষ্ট থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে টাকা জমালে আমাদের জন্য বেশি লাভজনক হবে? চক্রবৃদ্ধি সুদে যদি জমাই, সরল সুদে, না দুটোর ক্ষেত্রে সমান হবে লাভজনক, না বলা সম্ভব নয়, কোনটা উত্তর হবে? আমরা জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয় না, আসলটা সুদটা আসলের সঙ্গে জমা হয়ে আসলের পরিমাণটা প্রতি বছর বাড়তে থাকে। শুধুমাত্র প্রথম বছরের জন্য বা 1 বছরের জন্য সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা সমান থাকে। বাকি কিন্তু যত টাইম বাড়বে, বছরটা যত বাড়বে, তত কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে লাভজনক হবে, সুদটা বেশি পাওয়া যাবে। তাহলে আমাদের জন্য লাভজনক হবে চক্রবৃদ্ধি সুদ। অর্থাৎ এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন এ, চক্রবৃদ্ধি সুদ, এটা উত্তর হবে। ঠিক আছে? তোমরা যখন উত্তর লিখবে তখন কিন্তু পূর্ণ বাক্যে উত্তরটা লিখবে। এরপরে চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্ন। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এই যে দ্বিঘাত সমীকরণ, যেখানে এ নট ইকুয়াল টু 0, এটা 0 হয়ে গেলে তখন আর দ্বিঘাত সমীকরণ থাকে না। এ নট ইকুয়াল টু 0, এই সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান হলে নিজের কোনটি সত্য? এই যে সমীকরণটা দ্বিঘাত সমীকরণটা, দুটো বীজ থাকবে, দুটো বীজেই বলছে বাস্তব এবং সমান। বাস্তব এবং সমান হলে নিচের কোন শর্তটা পূরণ করবে? আমরা জানি বীজগুলো বাস্তব এবং সমান যদি হয়, সেক্ষেত্রে কি হয়, নিরূপক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা 0 হয়। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না, বি স্কোয়ার সমান হচ্ছে 4ac, এটা আমরা পাই। এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে কোনটার ক্ষেত্রে এটা হচ্ছে আমরা দেখি। আমরা যদি দেখি, এখানে বি স্কোয়ার সমান এসি হচ্ছে, এখানেও বি স্কোয়ার সমান এসি হচ্ছে, এখানে বি স্কোয়ার সমান 4ac হচ্ছে, অর্থাৎ এটার সঙ্গে মিলছে। আর পরেরটার ক্ষেত্রে বি স্কোয়ার সমান এসি হচ্ছে। তাহলে আমাদের এই যে শর্তটা, এই শর্তটার সঙ্গে ম্যাচ করছে কোনটা, আমাদের বি স্কোয়ার, এটা যদি আর গুণ করি, বি স্কোয়ার সমান 4ac, অর্থাৎ সি এর অপশনটা ম্যাচ করছে। আমাদের সঠিক উত্তর হবে অপশন সি। এরপরে অবিন্যস্ত রাশি তথ্যকে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজালে তাদের মধ্যমান বা দুটি মধ্যমানের গড়কে বলা হয় মধ্যক, মধ্যমান, সংখ্যাগুরু মান, কোনোটিই নয়। আমরা জানি যে তথ্যগুলো আমাদেরকে দেওয়া থাকে, সেই তথ্যগুলোকে যদি ছোট থেকে বড় আকারে সাজাই বা বড় থেকে ছোট আকারে সাজাই, মানের ঊর্ধ্বক্রমে বা অর্ধক্রমে সাজাই, তারপরে সে মাঝের যে মানটা, যদি বিজোড় সংখ্যক মান থাকে তাহলে মাঝে একটি মান পাওয়া যায়, মধ্যমান। আর যদি জোড় সংখ্যক তথ্য দেওয়া থাকে তাহলে মাঝে দুটি মান পাওয়া যায়।
বিজোড় তথ্যের ক্ষেত্রে আমাদের মাঝের মানটা হয় কি মধ্যক বা মিডিয়ান, আর যদি দুটো মধ্যমান পাওয়া যায় তাদের দুজনকে গড় করলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় মধ্যক বা মিডিয়ান। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ। ব্যাস, এরপরে চলে যাচ্ছি আমরা 4 নম্বর প্রশ্নে। দুটি ঘনকের আয়তনের অনুপাত 8:125 হলে তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত হলো। এখানে আমরা ঘনকের ক্ষেত্রে কি জানি, আমি পরে বলে দেবো কিভাবে সহজে উত্তরটা করা যাবে, ক্যালকুলেশন না করে উত্তর করা যাবে সেটা পরে বলে দিচ্ছি, তার একটু ক্যালকুলেশন করি। এখানে আমি মনে করে নিচ্ছি যে ঘনকের একটি বাহু হচ্ছে, দুটি ঘনক, তাহলে একটির বাহু হচ্ছে a1 একক আর অন্যটির বাহু হচ্ছে মনে করছি a2 একক। তাহলে আয়তনের অনুপাত দেওয়া আছে, তার মানে a1 এর কিউব বাই a2 এর কিউব এটা দেওয়া আছে। এটা সমান কত দেওয়া আছে 8/125। তার মানে a1 বাই a2 তার হোল কিউব সমান দেওয়া আছে 8/125। তার মানে এখান থেকে a1 বাই a2 এটা সমান পাওয়া যাবে, ঘনমূল করছি তাহলে কত হয়ে যাবে 2/5, 5 5 25, 5 25 125। এরপর আমাকে বের করতে বলেছে কি, আমাকে বের করতে বলেছে সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হয় 6a², তাহলে 6a1² বাই 6a2²। তার মানে 6 কেটে যাচ্ছে, a1 বাই a2 তার হোল স্কোয়ার। আমি a1 বাই a2 এর মান জানি 2/5, তাহলে এখানে হয়ে যাচ্ছে কত আমাদের 2/5 তার হোল স্কোয়ার। তার মানে 2 এর স্কোয়ার মানে 4 আর 5 এর স্কোয়ার মানে 25। তাহলে আমাদের উত্তর হচ্ছে 4:25। 4:25 নিশ্চয়ই অপশনে থাকবে, সেটা আমাদের উত্তর হবে 4:25। অপশন বি তে আছে, এইটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেশন না করে উত্তরটা করা যায়, কিভাবে করা যাবে না, আয়তন যখন বলছে, আয়তন মানে কি ঘনফল, তাহলে সেটাকে ঘনমূল করে দিলে আমরা কি পাবো বাহুর দৈর্ঘ্য পাবো। আর ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফলের অনুপাত মানে ক্ষেত্রফল মানে বর্গ, আমাদের কি করতে হয় স্কোয়ার করতে হয়, দিলে আমরা ক্ষেত্রফল পাই। বাহুর স্কোয়ার 6 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে স্কোয়ার যেহেতু করছি বাহুটা পাওয়ার পর তাকে স্কোয়ার করে দিলে আমরা ক্ষেত্রফলের অনুপাতটা পাবো। তার মানে যেটা দেওয়া আছে তাদেরকে ঘনমূল করে স্কোয়ার করে দেওয়া, ঘনমূল করলে বাহুর দৈর্ঘ্য পাচ্ছি, বাহুর দৈর্ঘ্যটাকে স্কোয়ার করে দিলে আমরা ক্ষেত্রফলের অনুপাতটা পাচ্ছি। এখানে যদি আমরা 8x125 দুটোকে যদি ঘনমূল করে দিই, ঠিক আছে, ঘনমূল করে দিলে কত হচ্ছে 2/5, তারপর তাদের যদি স্কোয়ার করি কত হচ্ছে 4:25। ঠিক আছে, এইভাবে ক্যালকুলেশন না করেও ডাইরেক্ট উত্তরটা বের করা যাবে। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি 5 নম্বর প্রশ্নে। দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা হবে। অন্তঃস্পর্শ মানে কি, ভিতরে স্পর্শ করবে, এই একটি বৃত্ত আর তার ভিতরে এরকম একটি বৃত্ত, এই যে দুজনে অন্তঃস্পর্শ করেছে, এই জায়গাটায় অন্তস্থভাবে স্পর্শ করেছে, সেটা হচ্ছে অন্তঃস্পর্শ। এদের সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে। সাধারণ স্পর্শক এখানে কি করা যাবে, একটাই সাধারণ স্পর্শক আঁকা যাবে, এই যে স্পর্শকটা এটা এই বৃত্তের বড় বৃত্তেরও স্পর্শক আবার ছোট বৃত্তেরও স্পর্শক, এর বেশি কিন্তু আর স্পর্শক আঁকা যাবে না। ওই স্পর্শ বিন্দুতে যেখানে অন্তঃস্পর্শ করেছে সেই বিন্দুতে একটি স্পর্শক আঁকা যাবে। তাহলে যদি দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে তাহলে তাদের সাধারণ স্পর্শকের সংখ্যা হবে 1, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে অপশন এ। এরপরে চলে যাচ্ছি 6 নম্বর প্রশ্ন, যে cos থিটা বাই √1 মাইনাস cos স্কয়ার থিটা এর মান কত হবে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন না করেও করা যাবে, যারা একটু জানো এগুলো সম্পর্কে, মানে এই সূত্রগুলো ভালো করে মনে আছে তারা এমনিতেই করে দিতে পারবে, যাদের একটু প্রবলেম আছে তাদের জন্য আমি ক্যালকুলেশনটা একটু করে দেখাচ্ছি। এখানে আমাদের আছে কি না cos থিটা বাই √1 মাইনাস cos স্কয়ার থিটা সমান cos থিটাটা cos থিটা থাক। আচ্ছা, এখানে এই যে 1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার থিটাকে কত লেখা যায় sin স্কয়ার থিটা, তার আবার রুট আছে, তাহলে sin স্কয়ার থিটা যদি রুট করি কত হয় sin থিটা হয়। আচ্ছা, এবারে cos থিটা বাই sin থিটা সমান কত হয়, এটা হয়ে যায় cot থিটা। বাস, আমাদের উত্তর হয়ে যাবে অপশন এ, cot থিটা আছে অপশন এ তে। এটার জন্য ক্যালকুলেশন করার দরকার হবে না, সূত্রগুলো মনে রাখলেই হবে। cos থিটাটা cos থিটাই থাকলো, √1 মাইনাস cos স্কয়ার থিটা মানে কত হয় √sin স্কয়ার থিটা, √sin স্কয়ার থিটা মানে হচ্ছে sin থিটা, তাহলে cos থিটা বাই sin থিটা সমান কি হয় cot থিটা, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশন এ। এই হয়ে গেল আমাদের এমসিকিউ যে প্রশ্নগুলো ছিল 94 নম্বর পৃষ্ঠাতে বা পেজে, সেগুলোর আমরা সমাধান করলাম, খুব সহজ প্রশ্ন ছিল, আশা করি সবাই বুঝতে পেরেছো।
এরপরে আমরা শূন্যস্থান পূরণগুলো একটু দেখে নিই। শূন্যস্থান পূরণের প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 180 টাকার 1 বছরের সুদ আসল 198 টাকা হলে বার্ষিক সরল সুদের হার ড্যাশ। তাহলে এই ক্ষেত্রে আমাদের পিটা কত? 180। আচ্ছা, আইটা কত? 198 থেকে আমরা 180 বিয়োগ করব, তাহলে কত হচ্ছে? 18 টাকা। আই, সরি লিখেছি আই অলরেডি, আই হচ্ছে 18 টাকা হয়েছে। আর টিটা কত? টিটা হচ্ছে 1 বছর। আমরা কি জানি সুদের হার আর সমান কি হয়? 100 আই বাই পিটি। 100 ইন্টু আইটা হচ্ছে কত? 18 বাই পিটি, পিটা হচ্ছে 180 আর টিটা 1। ব্যাস, ক্যালকুলেশন করে দিলেই এই শূন্য কেটে যাচ্ছে, 18 কেটে যাচ্ছে, আর থাকছে 10। অর্থাৎ আমাদের বার্ষিক সরল সুদের হার হবে 10%। শূন্যস্থানে বসবে আমাদের 10%। হয়ে গেল। এরপরে পি এর মান কত হলে পি মাইনাস 3x² প্লাস 5x প্লাস 10 ইকুয়াল টু 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ এটা কখন হবে না? যখন x² এর যে সহগ সেটা যদি 0 হয়ে যায়, তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ থাকে না। ax² প্লাস bx প্লাস c সমান 0, যে স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণের যে ফর্ম, তাতে যদি এটা 0 হয়ে যায়, অর্থাৎ x² এর সহগটা যদি 0 হয়ে যায়, তাহলে সেটা আর দ্বিঘাত সমীকরণ থাকে না। তাহলে এখানে আমাদের এটা দ্বিঘাত সমীকরণ তখনই হবে না যদি আমাদের p-3 এর মানটা 0 হয়ে যায়। তার মানে p এর মান কত হয়ে যাচ্ছে? 3। অর্থাৎ আমাদের শূন্য স্থানে বসবে p সমান 3। এরপরে 3 নম্বর প্রশ্ন, cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা এর মান কত হবে? এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, কত হচ্ছে? cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা। এটাকে যদি ক্যালকুলেশন করি, এই কসটাকে আমরা এরকম লিখতে পারবো, সাইন অফ 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস থিটা, এরকম লিখতে পারবো? একটু দেখে বলো, যদি না বুঝতে পারো বলে দিচ্ছি। সাইন এটা 50 ডিগ্রি মাইনাস থিটা এখানটা যেমন আছে থাকবে। কেন আমরা এরকম লিখতে পারি? কারণ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয়? কস থিটা। এই পুরোটাকে যদি আমরা থিটা ধরি, সেই জন্য আমরা কস থিটার জায়গায় আমরা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারি। ব্যাস, তাহলে এটা ক্যালকুলেশন করলে এই দুটো যদি বিয়োগ করি, আমাদের চলে আসছে কি? সাইন 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি মানে সাইন 50 ডিগ্রি, আর প্লাসে মাইনাসে মাইনাস থিটা, আর মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা হলো। এইটা এবং এইটা কেটে যাচ্ছে, দুটো সেম আছে, মাইনাস আছে মাঝে, এর ভ্যালুটা কত হয়ে যাচ্ছে? 0 বা 0। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো 0। তাহলে এই রাশিটির মান হবে 0। দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি ড্যাশ। দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি ড্যাশ। সদৃশ্য ত্রিভুজের কি হয় না, অনুরূপ যে কোণগুলো তারা পরস্পর সমান হয় এবং অনুরূপ বাহুগুলো সমানুপাতে থাকে। অনুরূপ কোণগুলো সমান হয় এবং অনুরূপ বাহুগুলি সমানুপাতে থাকে। অর্থাৎ দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি কি হবে? সমানুপাতি হবে। অর্থাৎ শূন্যস্থানে বসবে সমানুপাতি, এখানে বসবে সমানুপাতি। এবারে বলেছে যদি একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন ভি, ভূমির ব্যাসার্ধ ক্যাপিটাল আর এবং উচ্চতা ক্যাপিটাল এইচ হয়, তাহলে এইচ সমান ড্যাশ। শূন্যস্থানে এইচ এর মানটা বসাতে হবে। আমরা এখানে আমরা জানি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন, আয়তন সমান কি হয়? পাই আর স্কয়ার, এটা ক্যাপিটাল আর আছে, ক্যাপিটাল আর করব, পাই আর স্কয়ার এইচ। ব্যাস, এখান থেকে যদি আমাদের এইচ এর মান বের করি, এইচ সমান কত হয়ে যাচ্ছে? ভি বাই পাই আর স্কয়ার। তাহলে আমাদের শূন্যস্থানে বসে যাবে, এখানে বসে যাবে ভি বাই পাই আর স্কয়ার। ঠিক আছে। এরপরে বলেছে যদি 6, 8, 9, x+2, x+4, 12, 14, 17, 30 এবং 24 সংখ্যাগুলির যৌগিক গড় 13 হয়, তবে x সমান ড্যাশ। তাহলে যৌগিক গড় মানে কি? এখানে কটা তথ্য আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টি তথ্য আছে।
এদের যৌগিক গড় দেওয়া আছে, মানে কি এই তথ্যগুলোকে যোগ করে 10 দিয়ে ভাগ করলে তার মানটা 13 হবে, ঠিক আছে। বা 10টি তথ্যের গড় 13 মানে কি তাদের সবগুলো যোগফল কত হবে, 10 × 13 মানে 130 হবে। ব্যাস, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করব যেটা, সেটা কি না এদের যোগফল সমান হবে 130, দিলে আমরা এক্স এর মানটা পেয়ে যাব। তার মানে এখানে হবে 6 + 8 + 9 + x + 2 + x + 4 + 12 + 14 + 17 + 30 আছে, প্লাস শেষে একটা 24 আছে, 24, এদের যোগফলটা হয়ে যাবে 130। কেন 130 হলো না 10টা রাশি আছে, 10টা রাশির গড়টা 13, তাহলে সমস্তগুলোর যোগফল কত হবে 130 হবে। ব্যাস, এবার এই দিকের গুলো যোগ আমাদের করতে হবে, যোগ করলে যেটা পাওয়া যাবে সেই যোগফলটা হবে আমাদের 126। যোগ করে দেখবে এটার যোগফল হবে 126, প্লাস এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 126, আর এখানে দুটো এক্স আছে, তাহলে 2x, এটা সমান হয়ে যাচ্ছে 130। তাহলে এখান থেকে আমরা 2x সমান পেয়ে যাব 130 - 126, মানে একবারে আমি সরাসরি করে দিচ্ছি, কত হয়ে যাচ্ছে 4। তাহলে x এর মান কত হয়ে যাচ্ছে 2, অর্থাৎ আমাদের এখানে x সমান হয়ে যাবে 2। ব্যাস, এই হয়ে গেল আমাদের শূন্যস্থান পূরণের যে প্রবলেমগুলো দেওয়া ছিল তাদের সমাধান। এরপরে আমরা সত্য মিথ্যা সম্পর্কে, মানে সত্য মিথ্যা নিয়ে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে কি না বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা। এমসিকিউ প্রথম যে প্রশ্নটা আলোচনা করছিলাম, প্রথম প্রশ্নটা যখন আলোচনা করি তখন বলেছিলাম যে আমাদের চক্রবৃদ্ধি সুদটা বেশি লাভজনক টাকা জমানোর ক্ষেত্রে। তো সেখানে বলেছিলাম যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ যদি 1 বছরের জন্য হয় সেক্ষেত্রে কোনো তফাৎ থাকে না, 1 বছরের জন্য সরল সুদও যা হয় চক্রবৃদ্ধি সুদও তাই হয়। তাহলে এক্ষেত্রে যে পার্থক্য 1 টাকা বলেছে এটা কিন্তু ঠিক নয়, তাহলে এই তথ্যটি আমাদের মিথ্যা। তাহলে এখানে আমাদের হবে প্রদত্ত তথ্যটি মিথ্যা। এখানে আমরা লিখব যে প্রদত্ত তথ্যটি প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। এরপরে আমাদের যে 2 নম্বর যে প্রশ্ন আছে, এক্স এবং ওয়াই ব্যস্ত ভেদে থাকলে এক্স বাই ওয়াই সমান ধ্রুবক হবে। আচ্ছা, এখানে এক্স বাই ওয়াই যদি ধ্রুবক হয়, এক্স বাই ওয়াই এটা যদি কনস্ট্যান্ট হয়, এখান থেকে আমরা কি পাচ্ছি এক্স সমান কে ওয়াই। তার মানে এখান থেকে কি আসছে এক্স ভেরিজেজ ওয়াই চলে আসছে। এক্স ভেরিজেজ ওয়াই এটা কি সরল ভেদ্য, ব্যস্ত ভেদ্য নয়। তার মানে এটা কখন হয়, এটা হয় সরল ভেদের জন্য। এখানে কি বলা আছে ব্যস্ত ভেদের কথা বলা আছে, যে এক্স ওয়াই যদি ব্যস্ত ভেদে থাকে তাহলে এটা হবে, তাহলে এটা হচ্ছে না, এটাও মিথ্যা। এখানেও আমরা লিখবো প্রদত্ত বিবৃতিটি, প্রদত্ত বিবৃতি বা প্রদত্ত তথ্য বিবৃতিটি মিথ্যা। এরপরে বলেছে দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে। দুটি এককেন্দ্রীয় বৃত্ত, এই একটি বৃত্ত, এখানে কেন্দ্রটা হচ্ছে ও, আবার ওটাকে কেন্দ্র করে আর একটা বৃত্ত এইভাবে যদি থাকে, এটা হচ্ছে এককেন্দ্রীয় বৃত্ত। এদের মধ্যে বলছে একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে, কিন্তু ব্যাপারটা হয়েছে যদি এককেন্দ্রীয় বৃত্ত হয় তাদের মধ্যে কোনো সাধারণ স্পর্শক থাকে না, এখানে কোনোভাবে স্পর্শক আঁকা যাবে না, সম্ভব নয়। তাহলে এককেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে কোনো সাধারণ স্পর্শক থাকবে না, যেটা প্রশ্নে বলা আছে একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে, তার মানে এই বিবৃতিটিও মিথ্যা। এখানে আমরা লিখব প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। আচ্ছা, এরপরে বলেছে সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি গ্রেটার দেন সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান কত হয়, 1 হয়। আমরা এই দুটোকে যোগ করে দেখবো 1 হচ্ছে কিনা, যদি 1 হয় তাহলে সত্য, সরি 1-এর বড় হচ্ছে কিনা, যদি 1-এর বড় হয় তাহলে সত্য হবে, যদি না হয় তাহলে মিথ্যা হবে। ক্যালকুলেশন করা যাক, তাহলে বুঝতে পারবো। সাইন 30 ডিগ্রির মান কত 1/2, সাইন 60 ডিগ্রির মান কত √3/2, দুজনকে যোগ করলে কত হয় 1 + √3/2, 1 প্লাস √3-এর মান 1.732 প্রায় আর কি বাই 2, তার মানে এটা হয়ে যাচ্ছে 2.732/2। ভাগ করলে আমরা কত পাবো, এটা যে মানটা পাবো সেই মানটা কিন্তু গ্রেটার দেন 1, একের চেয়ে বড় হবে। তার মানে কি এটারটা একের চেয়ে বড়, আর এই দিকটা সাইন 90 ডিগ্রি মানে 1, তাহলে এই যে বিবৃতিটি দেওয়া আছে বিবৃতিটি কিন্তু সত্য।
লিখবো প্রদত্ত বিবৃতিটি সত্য। অতএব প্রদত্ত বিবৃতিটি সত্য। এরপরে চলে যাচ্ছি 5 নম্বর প্রশ্ন। এখানে বলেছে একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে গোলকটির আয়তন প্রথম গোলকের আয়তনের দ্বিগুণ হবে। এটা হবে না, মিথ্যা হবে। কেন হবে? কারণ ব্যাসার্ধ আয়তনটা কি হয়, ব্যাসার্ধের কিউবের উপরে নির্ভর করে। মানে যখন ব্যাসার্ধটা দ্বিগুণ করে দিচ্ছি, 2 এর কিউব কত হয়? 8 হয়, মানে 8 গুণ বাড়বে, দ্বিগুণ হবে না। ব্যাসার্ধ দ্বিগুণ বাড়লে আয়তন 8 গুণ বাড়বে। ঠিক আছে, এটা মনে রাখবে। তো এটা মিথ্যা হবে, সেটা আমি করে দেখাচ্ছি কিভাবে হচ্ছে। যদি ব্যাসার্ধটা প্রথমে আর হয়, তাহলে আয়তনটা কত হচ্ছে? গোলকের 4/3 পাই আর কিউব। এই 8টাকে আমি দ্বিগুণ করে দিলাম, অর্থাৎ 2r করে দিলাম, তখন আয়তনটা কত হবে? তখন 4/3 পাই ইন্টু 2r এর কিউব হবে। তার মানে 4/3 পাই ইন্টু এটা হচ্ছে 8r কিউব। তাহলে 8টাকে প্রথমে নিয়ে চলে আসলাম, 8 ইন্টু 4/3 পাই আর কিউব হয়ে গেল। এই যে আয়তনটা আর এই আয়তনটা সেম, তাহলে এখানে তার সঙ্গে একটা 8 গুণ আছে, মানে 8 গুণ হয়ে গেছে। আগে যে আয়তন ছিল তার থেকে 8 গুণ হয়ে গেছে এখনের আয়তনটা, অর্থাৎ ব্যাসার্ধ দ্বিগুণ বৃদ্ধি পেলে আয়তন 8 গুণ বৃদ্ধি পাবে গোলকের ক্ষেত্রে। তাহলে এই তথ্যটাও কিন্তু আমাদের মিথ্যা। এখানে লিখবো যে অতএব প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। এরপরে দেওয়া আছে 5 2 4 3 5 2 5 2 5 2 তথ্যের সংখ্যাগুরু মান 2। সংখ্যাগুরু মান কোনটা হয় না, যে মানটা সবচেয়ে বেশি বার থাকে। সোজা কথা হচ্ছে যে অনেকগুলো মান যদি আমাকে দেওয়া থাকে, তাদের মধ্যে যে মানটা সবচেয়ে বেশি বার থাকে বা যে মানগুলো সবচেয়ে বেশি বার থাকে সেইটা বা সেইগুলি সংখ্যাগুরু মান হয়। এখানে আমরা যে তথ্যটা দেওয়া আছে তাতে দেখতে পাচ্ছি 2 আছে 1 2 3 4 বার আছে, 5 আছে 1 2 3 4 বার আছে, 5টাও 4 বার আছে, 2টাও 4 বার আছে, আর 4 একবার আছে, 3 একবার আছে। তাহলে এখানে সংখ্যাগুরু মান শুধু 2 হবে না, 5টাও সংখ্যাগুরু মান হবে, অর্থাৎ এই তথ্যের সংখ্যাগুরু মান হবে 2 এবং 5। তাহলে বিবৃতিটি আমাদের যে দেওয়া আছে সেটা মিথ্যা দেওয়া আছে, 5টাকে বলা নেই, তাহলে এই বিবৃতিটিও কিন্তু মিথ্যা হবে। তাহলে এখানে হবে প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। তাহলে আমাদের একটি মাত্র সত্য হলো, 4টা, বাকি সব কিন্তু মিথ্যা হয়ে গেছে। ঠিক আছে, ওকে। আজকে আমাদের যে 94 নম্বর পেজ নিয়ে আমরা আলোচনা করছিলাম বা এখানে প্রশ্নগুলো সমাধান করছিলাম, সেটা এখানেই শেষ হলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও।